আজ থেকে ঠিক ৬ মাস আগের ঘটনা। সিঙ্গাপুরের এক আলিশান হোটেলের গোপন কামরায় বসে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করা হয়। টানা ৫ দিন ধরে চলে সেই শয়তানি সলা পরামর্শ। সেখানে উপস্থিত ছিল নানক আর বাপ্পির মতো কিছু ঠান্ডা মাথার খুনি। তারা খুব ভালো করেই জানত হাদি তাদের গলার বিষের কাঁটা, তাই হাদিকে শেষ করতে তৈরি করা হয় নিখুঁত এক মরণ ফাঁদ। দেশের বাইরে বসে কলকাঠি নেড়ে কিভাবে সফল করা হলো এই কিলিং মিশন, আর কেনই বা ভারত হয়ে উঠল এই খুদের স্বর্গরাজ্য, সেই লোমহর্ষক কাহিনী আজ ফাঁস করা হবে আমাদের পপুলার টাইমসের এই বিশেষ প্রতিবেদনে। রাজনীতির আড়ালে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায়, তার এক জ্বলন্ত উদাহরণ হল এই হত্যাকাণ্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যখন ঢাকার রাজপথে বাপ্পির গুন্ডারা টার্গেট করছিল, তখন আসল খেলা চলছিল দেশ থেকে হাজার হাজার মাইল দূরে। গত বছরের ২১শে জুলাই তারিখটা ছিল এই ষড়যন্ত্রের শুরুর দিন। দেশের মানুষ যখন রাজনৈতিক অস্থিরতায় আতঙ্কিত, তখন পর্দার আড়ালের গডফাদাররা ব্যস্ত ছিল এক ভয়ঙ্কর ছক কষতে। এবার তদন্তে বেরিয়ে এসেছে হাড় হিম করা সব তথ্য। ২০২৫ সালের ২১শে জুলাই ঢাকা থেকে বিমানে চড়ে শুটার ফয়সাল করিম মাসুদ সোজা গিয়ে নামে সিঙ্গাপুরে। ঠিক তার পরদিন অর্থাৎ ২২শে জুলাই শুরু হয় সেই ঐতিহাসিক শয়তানি বৈঠক। সিঙ্গাপুর আর মালয়েশিয়া বর্ডারের এক বিলাসবহুল হোটেলে আগে থেকেই আস্তানা গেড়েছিল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মিরপুরের ত্রাস সাবেক এমপি ইলিয়াস মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। এছাড়াও তাদের সাথে ছিল আরও এক অজ্ঞাতনামা ব্যক্তি। এই ৫ জন মিলে টানা ৫ দিন ধরে হোটেল কক্ষের ভেতরে যে নীল নকশা তৈরি করে, তা ছিল শুধুই রক্ত আর মৃত্যুর। কারণ হাদি তাদের দুর্নীতির সাম্রাজ্যে বড় আঘাত এনেছিল। পতিত আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসর ছাত্রলীগের কুকীর্তি নিয়ে হাদি যেভাবে প্রকাশ্যে কথা বলছিল, তাই এই রাঘব বোয়ালদের ঘুমের ওষুধ হারাম করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই যুবককে এখনই থামানো না গেলে তাদের সব জারিজুরি ফাঁস হয়ে যাবে। তাই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য। সিঙ্গাপুরের সেই ৫ দিনের বৈঠকে ঠিক করা হয় কে করবে, কে বাইক চালাবে, কে রাস্তা ক্লিয়ার রাখবে, আর কে টাকার যোগান দেবে। সব দায়িত্ব ভাগ করে দেওয়া হয় একেবারে কর্পোরেট স্টাইলে। ঠান্ডা মাথার এই শয়তানরা জানত দেশে বসে এই পরিকল্পনা করলে ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে, তাই তারা বেছে নিয়েছিল বিদেশের মাটি। পরিকল্পনার পর আছে টাকার খেলা। মানুষের রক্তের দাম যে এত সস্তা হতে পারে তা ভাবলেও গা শিউড়ে ওঠে। সিঙ্গাপুরের বৈঠক শেষ করে ২৬শে জুলাই শুটার ফয়সাল দেশে ফিরে আসে। কাজ হাসিল করার জন্য তার দরকার ছিল বড় অঙ্কের টাকা। তদন্তে দেখা গেছে দেশে ফেরার পরপরই ফয়সালের সন্তানের নামে একটি ব্যাংকে ৫৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট বা এফডিআর খোলা হয়। ডিবির তদন্তে এখন পানির মতো পরিষ্কার যে এই ৫৫ লাখ টাকাই ছিল হাদির মাথার দাম। টাকার লোভে অন্ধ হয়ে ফয়সাল এবং তার টিম হাদির বুক চালাতে দুবার ভাবেনি। ক্ষমতার দম্ভ আর টাকার গরমে তারা মনে করেছিল এই বিচার কোনোদিন হবে না। এই কাহিনীর পরতে পরতে লুকিয়ে আছে অবাক করা সব তথ্য। শুটার ফয়সালের পরিবারকে দেখলে মনে হবে যেন তারা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার চরিত্র। সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে তার পরিবার লজ্জিত হয়, কিন্তু এখানে ঘটেছে উল্টো ঘটনা। ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম এবং বোন জেসমিন আক্তার মিলে গড়ে তুলেছিল এক পারিবারিক অপরাধ চক্র। হাদি হত্যা করার পর ফয়সাল যখন পালাচ্ছিল, তখন তাকে পূর্ণ সাপোর্ট দেয় তার নিজের বাবা আর মা। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট বদলে ফেলা এবং সেই মারণাস্ত্র লুকিয়ে রাখার গুরু দায়িত্ব পালন করে ফয়সালের বোন জেসমিন। ভাবা যায় একটি পরিবারের সবাই মিলে কিভাবে হাত শক্তিশালী করতে পারে। মা তার ছেলেকে দায় থেকে বাঁচাতে অস্ত্র লুকাচ্ছে, বোন বাইক সরাচ্ছে। নৈতিকতার পতন কোন তলানিতে গিয়ে ঠেকেছে তা এই ঘটনা না জানলে বিশ্বাস করা কঠিন। ডিবির চার্জশিটে এই পুরো পরিবারের নাম উঠে এসেছে, যা প্রমাণ করে অপরাধ এদের রক্তে মিশে গেছে। অন্যদিকে যাদের ইশারায় এই হত্যাকাণ্ড ঘটল, সেই মাস্টারমাইন্ডদের অতীত আমলনামা ঘাটলে দেখা যায় তারা বরাবরই ছিল হিংস্র। জাহাঙ্গীর কবির নানক নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিলখানা ট্র্যাজেডি আর রাজপথের লগি বৈঠার তাণ্ডব। এই লোকটা তার রাজনৈতিক কেরিয়ারে বিরোধী মতকে দমন করতে সবসময় পেশিশক্তি ব্যবহার করেছে। ছাত্র আন্দোলন দমানোর জন্য তার দেওয়া নির্দেশগুলো ছিল আগুনের মতো। তার হাত যে কত মানুষের রক্তে রঞ্জিত তার কোনো সঠিক হিসেব নেই। অন্যদিকে মিরপুরের সাবেক এমপি ইলিয়াস মোল্লা ছিল আরেক মূর্তিমান আতঙ্ক। জমি দখল, চাঁদাবাজি আর মাদক ব্যবসা ছিল তার নিত্যদিনের কাজ। মিরপুরে তার কথার বাইরে কেউ টু শব্দটিও করতে পারত না, আর তাদেরই পোষা গুন্ডা হল কাউন্সিলর বাপ্পি।
বাপ্পি ছিল মূলত মাঠ পর্যায়ের কসাই। এলাকায় নিজের ক্ষমতা দেখাতে সে নিয়মিত অস্ত্রবাজি করত। আর এই 3 শয়তান মিলে হাদিকে টার্গেট করেছিল, কারণ হাদি তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, অপরাধ করার পর এই রা কেন সবসময় ভারতকেই তাদের নিরাপদ আশ্রয় মনে করে? তার মূল শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর হোসেন ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যায়। শুধু তারা নয়, বাপ্পি থেকে শুরু করে নানক পর্যন্ত সবাই বিপদে পড়লে ভারতের দিকে ছোটে। ভারত কি তবে বাংলাদেশের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র। পতিত স্বৈরাচার শিশু হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার মিলে বাংলাদেশকে নেতৃত্বহীন করার এক ভয়ঙ্কর মিশনে নেমেছে। তারা চায় না বাংলাদেশে কোনো দেশপ্রেমিক তরুণ নেতৃত্ব উঠে আসুক। তাই হাদির মতো সম্ভাবনাময় তরুণ হত্যা করে তারা রাস্তা পরিষ্কার করতে চাইছে। সীমান্তে পাখির মতো মানুষ মারা হয়, অথচ এই হাই প্রোফাইল খুনিরা কিভাবে নির্বিঘ্নে বর্ডার পার হয় তা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন। এটা পরিষ্কার যে ভারতের কোনো বিশেষ মহলের মদত ছাড়া এত সহজে পালানো সম্ভব নয়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে দাবি করে, কিন্তু তাদের মাটিতে বসে আমাদের দেশের আয়েশ করবে এটা এদেশের মানুষ মেনে নেবে না। এবার ফাঁস করা যাক সবচেয়ে চমকপ্রদ তথ্যটি। হাদি হত্যার মূল কমান্ডার কাউন্সিলর বাপ্পি এখন মূলত কোথায় অবস্থান? গোয়েন্দাদের কাছে খবর এসেছে বাপ্পি এখন অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের উপকণ্ঠে নারায়ণপুর থানার অন্তর্গত বেরাবেরির মেঠোপাড়া নামের এক জায়গায়। সেই জায়গাটি মুসলিম অধ্যুষিত এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ। সেখানকার সরু গলির ভেতরে একটি 4তলা ভবনের প্রথম তলায় বাপ্পি আস্তানা গেড়েছে। তবে বাপ্পি সেখানে নিজের আসল পরিচয় দেয় না। সে নিজেকে বাংলাদেশ পুলিশ হিসেবে পরিচয় দিয়ে সেখানে দাপটের সাথে বসবাস করছে। একজন দাগী আসামি যখন পুলিশের ছদ্মবেশে ঘুরে বেড়ায়, তখন বুঝতে হবে সে কতটা ধূর্ত এবং ভয়ঙ্কর। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা সেই গোপন আস্তানার খোঁজ পেয়ে সেখানে হানা দেয়, কিন্তু শয়তান বাপ্পি কোনোভাবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে যায় এবং সেখান থেকে হাওয়া হয়ে যায়। তবে সেই ফ্ল্যাটে পাওয়া গেছে বাপ্পির সাঙ্গপাঙ্গদের। যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল, সজিবুল ইসলাম এবং ওমর শরীফ সেখানে দিব্যি আরাম আয়েশে দিন কাটাচ্ছে। তারা সাংবাদিকদের কাছে নির্লজ্জের মতো দাবি করে যে বাপ্পি এখানে নেই এবং তাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই, অথচ তারা 1 বছরের বেশি সময় ধরে সেখানে অবৈধভাবে থাকছে। স্থানীয় লোকজন বাপ্পির ছবি দেখে নিশ্চিত করেছে যে এই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় তর্জন গর্জন করত। এখন প্রশ্ন হলো, কলকাতা পুলিশ কি আসলেই জানে না যে তাদের নাকের ডগাতেই বাংলাদেশের এক ওয়ান্টেড ক্রিমিনাল লুকিয়ে আছে, নাকি টাকার বিনিময়ে তারাও চোখ বন্ধ করে আছে? শোনা যাচ্ছে বাপ্পি নাকি কলকাতা পুলিশের হাতে আটক হয়েছে, কিন্তু পুলিশ তা স্বীকার করছে না। এই লুকোচুরি খেলাই প্রমাণ করে যে দাল মে কুছ কালা হ্যায়। বাপ্পিকে হয়তো কোনো বিশেষ শক্তি প্রোটেকশন দিচ্ছে যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে না হয়। এই পুরো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনের ভেতরে এখনও ঘাপটি মেরে বসে আছে হাসিনার দোসররা। তা না হলে বাপ্পির মতো একজন খুনি কিভাবে এত সহজে দেশ ত্যাগ করে? কিভাবে সে বিদেশের মাটিতে বসেও ধরাছোঁয়ার বাইরে থাকে? সমালোচকরার প্রশ্ন, বাপ্পি কি আসলে মূল খুনি, নাকি সেও কোনো বড় দাবার গুটি? হয়তো আসল গডফাদাররা বাপ্পিকে ব্যবহার করেছে এবং এখন তাকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। দেশের গোয়েন্দা সংস্থা যখন এত তথ্য প্রমাণ হাতে পেয়েছে, তখন কেন তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না? প্রশাসনের ভেতরে থাকা অদৃশ্য হাতগুলো কি এখনও এই তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে? ইনকিলাব মঞ্চ এবং সাধারণ মানুষ মনে করছে আসল সত্য এখনও পুরোপুরি সামনে আসেনি। তারা বলছে বাপ্পি এবং নানকদের মতো রাঘব বোয়ালদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই রক্তের ঋণ শোধ হবে না। শরীফ ওসমান হাদি আমাদের মাঝে নেই, কিন্তু তার রক্ত আমাদের প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে। 6 মাস আগে সিঙ্গাপুরে বসে যে নীল নকশা আঁকা হয়েছিল তার বাস্তবায়ন আমরা দেখেছি ঢাকার রাজপথে। আজ খুনিরা কেউ সিঙ্গাপুরে, কেউ বা কলকাতার মেঠো পথে পুলিশের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন চলবে? হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা কি আদৌ সম্ভব হবে, নাকি আন্তর্জাতিক রাজনীতির নোংরা চালে এই বিচারও হারিয়ে যাবে অতল গহ্বরে? দেখা যাক শেষ পর্যন্ত জয় কার হয়, ন্যায়ের নাকি সেই ঠান্ডা মাথার শয়তানদের।